নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। এস আলম যেভাবে সুপরিকল্পিত উপায়ে ব্যাংক লুটপাট করেছে তা বিশ্বে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ব্যাংক লুটের টাকায় কেনা এস আলমের সম্পদ না কেনার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, এই সম্পদ আইনি জটিলতায় পড়বে, রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে আর্থিক সংস্কার সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। গেল কয়েক বছরে ব্যাংকিং খাত থেকে এস আলম গ্রুপ নামে বেনামে হাতিয়ে নিয়েছে ৯৫,০০০ কোটি টাকা। প্রকৃত তথ্য পেলে টাকার পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি টাকা নিয়েছে ইসলামী এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে। আমরা আশা করব এটা সবগুলো ব্যাংকই আমরা নরমাল লেভেলে নিতে পারবো। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এস আলম যেভাবে ব্যাংক লুটপাট করেছে বিশ্বে তা নজিরবিহীন। আমার জানা মতে আর নাই, থাকার কথা নয়। ব্যাংক কেলেঙ্কারি হিসেবে সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। ব্যাংক লুটের অর্থ দিয়ে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে এস আলম। পট পরিবর্তনের পর গোপনে প্রতিষ্ঠানটি তার সম্পদ বিক্রি শুরু করেছে। এগুলো না কেনার বিষয়ে সতর্ক করেছেন গভর্নর। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৬ ব্যাংকের পর্ষদ ভেঙে এরই মধ্যে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন মনোযোগ দেওয়া হচ্ছে পুনর্গঠনে। রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে ব্যাংক সংস্কারের উদ্যোগ সফল হবে না বলেও মনে করেন গভর্নর। যদি রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না হয়, আমরা যতই মেরামত করি না কেন সেটা ভেঙে যাবে। কাজে পলিটিক্যাল রিফর্ম যদি সাকসেসফুল না হয়, এই ইকোনমিক রিফর্ম কিন্তু আবার দুর্বৃত্তায়নের পালে পড়ে যেতে পারে, সেই রিস্ক আছে। আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, ধৈর্য ধরলে সবাই আমানতের অর্থ ফেরত পাবে। সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার মজুদ নিয়েও কথা বলেন গভর্নর। আমরা ডিপোজিটরদের টাকা এনশিওর করব। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও তলিয়ে আছে ঘরবাড়ি ও সংযোগ সড়ক। তাই বেশিরভাগেরই ফেরা হয়নি নিজ ঘরে। রয়েছে ত্রাণের ব্যাপক চাহিদা। তলিয়ে যাওয়া জনপদে শূন্য থেকে শুরু করতে হবে ক্ষতিগ্রস্তদের। ভয়াবহ বন্যায় বিস্মিত মানুষের এখন সব হারানোর হাহাকার। শাহিন আলমের ক্যামেরায় ফেনীর বন্যা কবলিত অঞ্চলের খবর জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। আমার সব শেষ, নতুন করি আল্লাহ মালিক। ফেনী সদর উপজেলার জয়নাল আবেদিন, যেখানে দুদিন আগেও সাঁতরে পার হতো মানুষ, সেই মূল সড়কের পাশের দোকানি তিনি। আলাউদ্দিনও তাই। দুজনের দোকান থেকে পানি নেমেছে, তবু তীব্র বেদনা তাদের কণ্ঠে, অভিব্যক্তিতে। এখন শূন্য থেকে শুরুর চেষ্টা। আমার সব চলে গেছে, আমার 2টা গাড়ি, 2টা গাড়ি পানি নিয়ে নিচে ডুবে গেছে। বাসা বাড়িতে নেছে, তালা থাকতাম, সব চলে গেছে। দোকান এটাও যা ছিল এটাও চলে গেছে, এটাতেও কিছু নাই। এতগুলা দোকানের মাল আমরা আপনার কোন দিকে সরাবো? এতগুলা মাল তো সরানো সম্ভব না। যেগুলো সরাইছি এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পুরাটা পানির ভিতরে ছিল, কারণ আমাদের অতীতে বয়সে, আমাদের এই বয়সে আমরা কখনো আমাদের বাপদাদারও ওরকম বন্যা পরিস্থিতি দেখে নাই। পানি নামতে শুরু করার পর ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার মূল সড়কের পাশের দোকানিরা এখন দোকানে ফিরছেন। হাঁটু পানিতেই মালামাল রক্ষার চেষ্টা। একসঙ্গে ফেনী ফুলগাজী সড়ক সংশ্লিষ্ট 20টি ঘর। চালা ছুঁয়ে যাওয়া পানি এখন হাঁটুতে। কিন্তু সেই ঘর কি আশ্রয়হীন এই মানুষগুলোর ঠিকানা হতে পারবে? বিপন্ন, বিধ্বস্ত অবস্থা। বন্যা যেন সব লুট করে নিয়েছে। ঘরে ফিরেও যেন ফিরতে না পারার আক্ষেপ। পানির কারণে থাকতে পারছি না। হ্যাঁ, কই রয়েছে, মানে সাপও দেখতেছি, ওই কারণে যাইতেছি না। পানি উঠি সব গেছে, গইলে সব খাট টাট সব গেছে, কি করি থাকবো? কিছু নাই, থাকবে খাবার কিছু নাই, আমরা কিছু পাই না, আমাদের সব নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে মালিকের ছাদের উপরে আছি। তীব্র বন্যায় পানির স্রোত আর ঢেউয়ে নড়বড়ে দশা ঘরের কাঠামোরও। ভেতরের কাদামাখা কক্ষ আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নানা জিনিস জানান দিচ্ছে বন্যার ধ্বংসযজ্ঞের।
এই ঘরে গোটা একটি পরিবারের সুখ ছিল, আশা ছিল, স্বপ্ন ছিল, ছিল ভবিষ্যৎ। কিন্তু এক বানের প্রলয়ে সব বিধ্বস্ত, সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এখানে পানি ছিল মাথার উপরে, কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি বলতে সেই পানি নেমেছে ঠিকই, কিন্তু বসবাসের উপযোগিতা হারিয়েছে সবকিছু। ফেনীর প্রায় 6টি উপজেলার সবকটিতেই একই রকম চিত্র। মূল সড়ক থেকে পানি নেমেছে, এখনো নামছে ঘর বাড়ি থেকেও, কিন্তু সেখানে কাদা পানি আর বসবাসের যাবতীয় সব সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে। আবার কবে সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াতে পারবেন এইসব বন্যা দুর্গত মানুষ, সেটি রাষ্ট্র আর রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া সম্ভব নয় অনিশ্চিত দিনেও। মূল সড়ক থেকে পানি নামলেও সংযোগ সড়ক ডুবে আছে বেশিরভাগ এলাকায়। ঢলের পানি এখনো বিস্তৃত ফেনীর 6 উপজেলাতেই। বিধ্বস্ত সড়কে বন্যার ক্ষতচিহ্ন। সপ্তাহের বেশি সময় ধরে তলিয়ে আছে সোনাগাজী আর পুরো দাগনভূঞা। বানের পানি ফেনী চৌমোহনী খাল হয়ে নামার কথা থাকলেও পয়েন্টে পয়েন্টে প্রবাহ বিঘ্নিত হচ্ছে। তাই ব্যক্তি উদ্যোগেই এই খালের নির্দিষ্ট এলাকায় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে জঞ্জাল সরানোর চেষ্টা করা হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী। দর্শক, আমরা সাইফুদ্দিন রবিনের প্রতিবেদনটি দেখছিলাম। সরাসরি তার কাছে এবার যেতে চাই, ফেনী থেকেই যুক্ত হচ্ছেন তিনি। রবিন, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, বন্যা পরবর্তী যে ক্ষতচিহ্ন সেটি একদম সুস্পষ্ট দেখা গেল। একটু জানতে চাই, পরিস্থিতি তো তেমন কোনো উন্নতি হয়নি, এই মুহূর্তে সাধারণ যে মানুষগুলো রয়েছে তাদের দুর্দশা সেই সম্পর্কে একটু বলবেন। সেই দুর্দশা আসলে অবর্ণনীয় শাওন। এমন দুর্দশা যে টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে অনেকেই পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং যদি বলতে চাই ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোর মানুষের এই দুর্দশা আসলে কবে কাটবে সেটি একেবারেই অনিশ্চিত। অনিশ্চিত এই কারণে যে পানি নামার যে গতি সেটি বলছে যে খুব সহসাই আসলে তাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা বোধহয় সম্ভব না। কেননা পানি নামছে মূল সড়ক থেকে নেমে সংযোগ সড়কগুলো এখনও প্লাবিত অবস্থায় আছে। পানি নামছে কিন্তু ঘরবাড়ি এখনও অনেক ক্ষেত্রে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় বলা চলে ঘরে কোমর সমান পানি। আর ঘরের ভেতরে যখন পানি থাকে তখন সেটা আসলে বসবাসের উপযোগিতা হারায়, মানুষ বসবাসই করতে পারে না। এবং সেই সঙ্গে ধরেন পরশুরাম ফুলগাজী, যেটি সবচাইতে বিস্তৃত এলাকা ছিল বন্যার এই প্লাবনে বা ঢলে, সেখান থেকে নেমে আসা পানি ফুলগাজীতে মানে সাধারণ মানুষকে আক্রান্ত করে। সেই ফুলগাজীর পানি ফেনী সদর হয়ে এখন নোয়াখালীর দিকে, এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর হয়ে সেই পানি নামবে। কিন্তু ফেনী থেকে নোয়াখালীর যে সংযোগ, একটি ফেনী থেকে চৌমোহনী পর্যন্ত একটি খাল রয়েছে, সেই খালের পানি প্রবাহ কিন্তু স্বাভাবিক নেই। অর্থাৎ সেই খালের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে খাল দখল বেদখল এবং নলখাগড়া থেকে শুরু করে নানান ধরনের আবর্জনা এসে বন্যার পানির সঙ্গে সেগুলো দখল করে আছে। অর্থাৎ পানির প্রবাহটা নেই সেখানে। সকালবেলায় আমরা দেখছিলাম যে এক্সকাভেটর দিয়ে সেটি একটি নির্দিষ্ট এলাকায় একজন স্থানীয় মানুষের উদ্যোগে সেটি হচ্ছিল, কিন্তু সেখান থেকে সেই এলাকা থেকে হয়তো পানি সরে যাবে, কিন্তু অন্য এলাকায় গিয়ে আবার পানির ফ্লোটা কমে যাচ্ছে, অর্থাৎ পানি সরছে না। এর ফলে যেটি হচ্ছে দীর্ঘদিন আসলে পানিবন্দী অবস্থায় কাটানোর শঙ্কায় আছেন। আর সেই সঙ্গে ত্রাণের সংকট, সেটি প্রত্যন্ত এলাকাতেই এখনও অনেক এলাকা রয়েছে যেখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছায়নি বা পৌঁছাতে পারেনি। আগে যেমনটি নৌকা ছিল না, স্পিডবোট ছিল না, ঠিক এখন যেটি হয়েছে, এখন স্পিডবোট নৌকা আসলেও সেটি আসলে চলার মতো অবস্থা নেই। কেননা পানি খানিকটা কমে এসেছে, কমে আসার ফলে সেই অল্প পানিতে আবার সেসব চলছে না। তখন সেখানে পাওয়ার টিলার প্রয়োজন বা বড় ধরনের ট্রাক দরকার, সেসবের সংকুলন হচ্ছে না। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি আসলে তৈরি হয়েছে দেশের পূর্বাঞ্চলের এই বন্যা পরিস্থিতিতে। নিশ্চয়ই এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাবো। ধন্যবাদ রবিন আপনাকে। এদিকে অপরিবর্তিত রয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি, কখনো কমছে কখনো আবার বেড়ে যাচ্ছে বানের পানি। সংকট না থাকলেও ত্রাণ না পাওয়ার অভিযোগ আছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের। বানভাসীদের জন্য এখন পর্যন্ত ১৩০০-র বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন নাহিদ হোসেন। জেলা সদরের আদালতপাড়া মূল সড়কে পানি বেড়েছে হাঁটু অবধি। খানিকটা কমলেও রাতভর টানা বৃষ্টির সঙ্গে পূবের বাতাস মিলে এই সড়কে আবারও পানি বেড়েছে অন্তত 5 থেকে 6 ইঞ্চি। শহরের অধিকাংশ সড়কের চিত্র প্রায় একই। বেশিরভাগ সরকারি ভবনের সামনে 2 থেকে 3 ফুট পানি। পানি বাড়ছে, আমার মনে হচ্ছে আর 1 ফুট পানি আজকে বৃষ্টির কারণে বেড়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে তো আমাদের অবস্থা খুবই খারাপ। শহরতলি ছাড়িয়ে আমাদের গন্তব্য আরো দূরে, প্রত্যন্ত এলাকায় যেখানে এখনো পানিবন্দী হাজারো পরিবার। নানা কষ্টের দিন যাপনের আর্তনাদ পৌঁছে না শহর পর্যন্ত।
আজকে প্রায় এক সপ্তাহ পর্যন্ত বহুত কষ্টে আছি, কোনো ত্রাণ যাইতেছে না। তো কোনখান দিয়ে গর্ত কোনখান দিয়ে আমরা কিছুই দেখতে পাইতেছি না। দুর্গম এলাকায় খাদ্য সংকট আছে যথারীতি। কেউ ত্রাণ পেয়েছেন একাধিকবার, কেউ বা এখনো নিরন্ন। যাতায়াত সমস্যা, সঠিক স্থান চিনতে না পারা সহ স্থানীয় বেশ কিছু সমস্যা তো আছেই। এই প্রত্যন্ত অঞ্চলের ভিতরে নৌকা দিয়ে যেভাবে ঢুকা যায়, ত্রাণ যেন যারা পায় তারা যেন পায়। বাড়ি ঘরে যেতে পারে না নৌকার অসুবিধার কারণে, তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করি নৌকা আনার জন্য। এরই মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা করছে সহযোগিতার। তালিকায় শুধু খাদ্য নয়, আছে সুপেয় পানি, স্যানিটারি ন্যাপকিন সহ সুরক্ষা সামগ্রী। এ যেমন শুধু রেড ক্রিসেন্ট সোসাইটি দৈনিক প্রায় ৬,০০০ লিটার পানি বিশুদ্ধ করে পৌঁছে দিচ্ছে বানভাসীদের। দুইটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এটা দিয়ে দিনে প্রায় 1 ঘন্টায় 700 থেকে 1000 লিটার পানি পিউরিফাই করা হয়। ঢাকা থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বোচ্চ পরিষদ থেকে আমাদেরকে এই সেবাগুলো দিচ্ছে। আমরা আশা করছি যে সেটা আরো অনেক দিন পর্যন্ত চলবে। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। বিষয়টি পুরোটা না মানলেও উড়িয়ে দেননি জেলা প্রশাসক। বলছেন, কেউ যদি সহযোগিতা চায় তাহলে তা করবে জেলা প্রশাসন। এমন এক জায়গায় যাচ্ছে, সেখানে ইতিপূর্বে আর কেউ দিয়ে গেছে, উনি সেখানে যাচ্ছে, ভিতরে যাচ্ছেন না। যখন আমাদের কাছে আসে তখন আমরা ভিতরে পাঠানোর ব্যবস্থা করি, কিন্তু উনি যখন ওনারা যখন স্বেচ্ছায় দিয়ে যায় তখন ওদের ভিতরে যাচ্ছে না, যার জন্য দেখা যায় যে কোনো জায়গায় ডুপ্লিকেশন হচ্ছে। অথচ এমন দুর্যোগে সবার আগে প্রয়োজন শক্তিশালী সমন্বয় টিম, যেখানে থাকবেন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা। সাম্প্রতিক যে বন্যা, সেটি অনেকটা সয়ে গেছে নোয়াখালী অঞ্চলের মানুষের। এতদিনে তারা বুঝে গেছেন কিভাবে বানের পানির সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। তবে তারা বলছেন, এখন সংকট সবচেয়ে বড় যেটি, তা হচ্ছে ত্রাণের সুষম ব্যবহার, অর্থাৎ খাদ্য সহযোগিতা যেগুলো আসছে সেগুলো একেবারেই দুর্গত যারা রয়েছেন বা যাদের প্রয়োজন বেশি তাদের হাতে পৌঁছে দেওয়া। আর সেজন্যই সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের মধ্যে সমন্বয় খুব জরুরি। আর যদি তা করা যায় তাহলে খুব অল্প দিনের মধ্যে যে সংকট সেটি কাটিয়ে উঠে আবারও ঘুরে দাঁড়াবে নোয়াখালী অঞ্চলের মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী। দর্শক, রিয়াজ রায়হানের কাছে যেতে চাই। নোয়াখালীতে আছেন তিনি, যাব তার কাছে। রিয়াজ, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম যে সব জায়গা ত্রাণ সেভাবে পৌঁছায়নি, কোথাও পেয়েছে কয়েকবার, কোথাও পাচ্ছেই না। একটু জানতে চাই কিভাবে ত্রাণ সব জায়গায় পাঠানো যায়, এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, বা ইতিমধ্যে কি দেখতে পাচ্ছেন আপনি সঠিকভাবে সেটি বন্টন করার ব্যাপারে? শাওন, এই ত্রাণ নিয়ে আমরা গেল কয়েকদিন ধরেই বলার চেষ্টা করেছি এবং একটি বিষয় বারবার উল্লেখ করার চেষ্টা করেছি যে এই ত্রাণ কিন্তু আসছে মানুষ বিভিন্ন জায়গা থেকে এই নিরন্ন বিপন্ন মানুষগুলোকে, বানভাসী মানুষগুলোকে আসলে সহযোগিতা করার জন্য ছুটে এসছেন। এবং কেউ একেবারে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখেছি, বিশেষ করে স্কুল কলেজে পড়ায় সেরকম বাচ্চারাও নিজেদের টাকা দিয়ে, নিজের থেকে চাঁদা তুলে বা হচ্ছে আত্মীয় স্বজন থেকে নিয়ে তারা এসছেন। কিন্তু সমস্যা যেটি হয়েছে, এখানে আসার পরে আসলে সেই ত্রাণগুলো বিতরণের সঠিক জায়গাটি তারা খুঁজে পাচ্ছেন না। সে কারণে এই ধরনের এটি হতে পারে এখানে হয়তো কারোর সাথে কথা বলে আসেনি বা পরিচিত কারোর সঙ্গে নিয়ে আসেনি। পাশাপাশি এখানে এসে যে একজন সঠিকভাবে তাদেরকে দেখিয়ে দিবে যে কোন এলাকাটিতে আসলে ত্রাণটা খুব প্রয়োজন এবং কোথায় যায়নি, সেটিও হয়নি। আমরা আজকে দুপুরে জেলা প্রশাসককেও আমরা সেই কথাটি বলেছি এবং গতকালকেও বলেছিলাম একই কথা, যে একটি সমন্বয় টিম দরকার। বারবার যেটি বলার চেষ্টা করছি আমরা, যে একটি সমন্বয় টিম দরকার, যেই সমন্বয় টিমে আসলে প্রত্যেকটি ধরনের মানুষ থাকবে এবং একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সদর পর্যন্ত প্রত্যেকটি, এটা একটি চেইন আসলে, যেই চেইনের মাধ্যমে একটি জায়গা থেকে যখন আপনি সাড়া দিবেন তখন অন্য প্রান্ত থেকে সাড়াটি আপনি পাবেন। এখন এইটি করা হচ্ছে না এখন পর্যন্ত। জেলা প্রশাসক নিজেই বলেছেন যে ত্রাণ নিয়ে এখানে আসলে নয়ছয় হওয়ার সুযোগ নেই, কিন্তু ত্রাণ নিয়ে একটি হযবরল অবস্থা তৈরি আছে। আমরা আজকেও যতটুকু দেখেছি যে বিশেষ করে যেমন সুবর্ণচরের কথা যদি বলি, সেখানে হয়তো পুরো এলাকাটি পানিতে তলিয়ে যায়নি, কিন্তু সেখানেও বানভাসী মানুষ আছে এবং সদরের পশ্চিমাঞ্চলে বানভাসী মানুষ আছে। কিন্তু এইসব জায়গাগুলোতে, অথবা সদরের যদি পূর্বাঞ্চল বলি অথবা সেনবাগ বা বেগমগঞ্জের একেবারে প্রত্যন্ত এলাকায়, সেখানে বানভাসী মানুষ এখনো আছে, তারা অনেকে ঘর থেকে আসতে পারেননি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যদি পর্যাপ্ত নৌকার ব্যবস্থা করা যায়। এখন সাইফুদ্দিন রবিনের প্রতিবেদনটি দেখছিলাম যে একই সমস্যা, যে পানি অনেক জায়গায় কমে গেছে। সেখানে যারা বাহির থেকে আসছেন তারা জানছেন না যে এই সড়ক দিয়ে নৌকায় আসলে কতটুকু যাবে, বা এই বিল দিয়ে যদি আমি নৌকাটি চালানো শুরু করি ঠিক এটি কোথায় গিয়ে ঠেকবে।
এটি দেখানোর জন্য মূলত স্থানীয় মানুষদের সহযোগিতার প্রয়োজন। যদি সেটি করা যায় এবং সেটি করার জন্য আসলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের একটি বড় ধরনের ভূমিকা এখানে আছে। তারা যদি সেই ভূমিকাটি পালন করেন বা দায়িত্ব পালন করেন বা একটি সমন্বয় তৈরি করেন, তাহলে একটি চেইন তৈরি করতে পারেন, তাহলে যেই ত্রাণের যে সমস্যাটি বা সংকট সেটি মিটে যাবে। সেটি নিশ্চয়ই তখন মিটে যাবে। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালের খবর। 4-1 গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞার 27 দিনের মধ্যে রাজনীতি করার অধিকার ফিরে পেল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। এই সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, জামায়াত শিবিরের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আইন উপদেষ্টা বলেছেন, এই নিয়ে রাজনীতি করেছে আওয়ামী লীগ। আর জামায়াত আমিরের দাবি, ছাত্র জনতার আন্দোলনের দিশেহারা হয়ে নিষিদ্ধ করা হয়েছিল তাদের দলকে। ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে। তড়িঘড়ি করে জামায়াত ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয় 1 আগস্ট। 4 দিনের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর জামায়াত প্রকাশ্যে সরব হয় রাজনীতিতে, তৎপর হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারে। সেই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করল জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আগের সিদ্ধান্ত, জারি করেছে গেজেট। বলা হয়েছে, সন্ত্রাস সহিংসতার অভিযোগে সংগঠনগুলো নিষিদ্ধ করা হলেও এর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক স্বার্থে জামায়াত নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। বহু বছর যাবৎ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত, বহু বছর যাবৎ। আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না। আওয়ামী লীগ কখনোই এটা করে নাই, 15 বছর ক্ষমতা আছে, কখনোই করে নাই। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। রাজনীতির অধিকার ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে উদ্যোগ নিয়েছে জামায়াত। নিবন্ধন না থাকায় বিগত নির্বাচনগুলোতে অংশ নিতে পারেনি তারা। এখন নতুন করে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি। রেজিস্ট্রেশন বাতিলের যে আপিল বিভাগে দায়ের করা হয়েছিল, এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে। এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে। আমরা আশা করি আগামী সপ্তাহে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। নির্বাহী আদেশে রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার গেজেট প্রকাশের সময়ই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াতের আমির। বলেন, আওয়ামী লীগ আমলে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, চাইলেও বলা যায়নি সত্য। সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন তারা যেন প্রভু না যান, আর নাগরিকদেরকে তারা যেন তাদের অধীনস্থ দাস মনে না করেন, বরঞ্চ নাগরিকদের দেওয়া কর্তব্য পালনে তারা বাধ্য এবং নাগরিকদের কাছেই তাদের জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি সৃষ্টি হবে। সেটা আমরা দোয়া করি আল্লাহর দরবারে। জামায়াত আমির বলেন, ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ। দলের ভুল ত্রুটি পেলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর শফিকুর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ভুল বোঝাবুঝি নিরসনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত রাজনৈতিক দলের সংলাপ চায় বিএনপি। একথা জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্যই এতদিন আন্দোলন করছে বিএনপি সহ সমমনা দলগুলো, তাই যে কোনো পরিস্থিতিতেই নির্বাচনের আলোচনা প্রাসঙ্গিক। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেরিট ছাড়া কারো নামে মামলা না দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন ফখরুল। দাবি করেন, কোনো লুটপাটে জড়িত নয় বিএনপি। সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 মাস না পেরোতেই কেন নির্বাচনের দাবি করছে বিএনপি, সে প্রশ্নের জবাব দেন তিনি। আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করেছি, লড়াই করেছি। ওই আন্দোলনকে, ওই বিষয়কে বাদ দিয়ে তো আমি অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। নতুন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেও বারবারই যৌক্তিক সময়ের মধ্যে ভোটের কথা বলছে দলটি। সাংবাদিকরা জানতে চান, যৌক্তিক সময় বলতে কি বোঝাতে চাচ্ছে বিএনপি? যৌক্তিক সময়ের ধারণা তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই
ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। মির্জা ফখরুলের দাবি, লুটপাটের সঙ্গে বিএনপি জড়িত নয়, কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১/১১-র মতো বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সারবস্তু না থাকলে মামলা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার, তা না হলে একটু ব্যক্তিগত সূত্র থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেই কথায় আপনার খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনার গোটা দেশের নেতাদেরকে কেন্দ্র করে। এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার। মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে রাজনৈতিক ঘটনাকে সাম্প্রদায়িক ইস্যু বানানোর চেষ্টা করছে অনেকে। অভিযোগ করেন, ছাত্র জনতার বিপ্লব ভুলণ্ঠিত করতে ষড়যন্ত্র হচ্ছে বিদেশ থেকে। ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। মির্জা ফখরুল জানান, বন্যার কারণে দেশজুড়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর 6 দিনের কর্মসূচি বাতিল করা হয়েছে। এই অর্থ দেয়া হবে বন্যা দুর্গতদের। সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সংসদ বা নির্বাহী বিভাগের কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে একই ব্যক্তি একই সঙ্গে একাধিক দায়িত্ব পালন করতে পারবেন না বলে প্রস্তাব করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুপুরে মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকার সুযোগ বন্ধ করতে হবে। পাশাপাশি 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধান প্রণয়নের দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অর্থ পাচার প্রতিরোধে টাস্কফোর্স গঠন সহ 55 সুপারিশ দিয়েছে টিআইবি। বলা হয়, দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সমন্বয়ে এই টাস্কফোর্স গঠন করতে হবে। রাষ্ট্রের অপরিহার্য কাঠামো বিনির্মাণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কৌশলপত্র প্রকাশের পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। যে সকল দেশে অর্থ পাচার হয়েছে সে সকল দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক আইনি সহায়তা বা এমএলএ, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স কার্যকর করতে হবে। এক্ষেত্রে বিশেষ করে বিএফআইইউ, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, দুদক, সিআইডি, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করে আমদানি রপ্তানি আড়ালে যে যোগসাজশমূলক চালান জালিয়াতি নির্ভর অর্থ পাচার হয় সেই প্রক্রিয়াকে বন্ধ করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক হয়েছে সারা দেশ। সবাই পাশে দাঁড়িয়েছে বিপদগ্রস্তদের। শিক্ষার্থীদের সহায়তা ও উদ্যোগে একাত্ম হচ্ছেন হাজারো মানুষ। বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে নগদ অর্থ দিয়েছে অনেকে। পাশাপাশি খাদ্য, ওষুধ সহায়তাও এসেছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে। আজিমপুর গার্লস স্কুলের ছোট শিক্ষার্থীরা অনুদান সংগ্রহ করেছে বন্যায় বিপদগ্রস্তদের জন্য। তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগের সঙ্গে একাত্ম হতে এসেছে। টিএসসিতে অর্থ দিয়ে আনন্দিত শিক্ষার্থীরা। 3 দিনের ব্যাপী একটা উদ্যোগ করেছিলাম, যেখানে আমরা সব কিছু খাবার দাবার সংগ্রহ করেছি। খাবার আর কাপড়গুলো আমরা দিয়ে আসবো, আর 26,000 এখানে কালেক্ট করে দিয়ে গেলাম। শুধু শিক্ষার্থীরাই নয়, সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষরাও সাধ্যমতো অংশ নিয়েছেন। বন্যায় বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজেদের উপার্জন থেকে একটা অংশ দিয়েছেন তহবিলে। জনগণের 2 টাকা 5 টাকা চেয়ে খায়, ওখান থেকে আমরা 2 টাকা 1 টাকা রেখে আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই। আপনাদের পাশে দাঁড়াইছি, এটাই আমাদের গর্ব। এটাই আমরা মানুষের পাশে দাঁড়াইছি, এটাই আমাদের ভালো লাগতেছে। সবাই যেমন আমাকে একটা সম্মান দেয়, আমরা তাদের সম্মান দিয়ে চলতে পারি। সবসময় সবার ভালো কাজে যেমন আমরা এগিয়ে আসতে পারি, সেটাই আমাদের কামনা। ব্যক্তিগতভাবে অনেকে নগদ অনুদান দিচ্ছেন, কেউ নিজের সঞ্চয় থেকে, কেউ বা উপার্জন থেকে। মানুষের পাশে দাঁড়াতে পেরে মানুষ পরিচয়টাই বড় হয়ে উঠেছে তাদের কাছে। পানিতে ডুবে গেছে এবং লোকজন অনেক কষ্টের মধ্যে আছে, জাস্ট তাদের সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসছি। আমার বাজারের খরচের কয়েকদিনের খরচ থেকে আমি কিছু দিতে আসছি, পাশাপাশি আমি একটা জায়নামাজ দিতে আসছি।
নানা প্রতিষ্ঠান থেকেও ট্রাকে করে আসছে সহায়তা। নানা ধরনের সামগ্রী নিয়ে ট্রাকগুলো টিএসসির সামনে দাঁড়াচ্ছে, আর স্বেচ্ছাসেবকরা সেসব নিয়ে ক্যাফেটেরিয়ায় রাখছেন। সেখানে সহায়তা সামগ্রী বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাচ্চাদের ফুটো থাকছে, তারপর চিনি, তারপর মুড়ি, চিড়া, যা কিছু লাগে সব কিছু থাকছে এক একটা প্যাকেটে। আহ্বান জানাবো, আপনারা একটু কাপড়টা না নিয়ে আসলে আমাদের জন্য ভালো হয়। যদি বন্যা পরবর্তীতে কাপড়ের প্রয়োজন হয় তাহলে আফটার ফ্লাড যে পিরিয়ডটা আসবে তখন আমরা আপনাদেরকে আবার আহ্বান করব কাপড়ের জন্য। এখন খাদ্য বা ওষুধ সহায়তার বিষয়ে জোর দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি এবং রায় জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাহিদুল ইসলাম শাহিন মামলাটি করেছেন। খায়রুল হকের বিরুদ্ধে দণ্ডবিধি 219 ও 466 ধারায় মামলাটি করা হয়েছে। এর আগে 26 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে প্রথম মামলা হয়। সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগে মামলাটি করা হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভুইয়া মামলা করেন। বাজুস ফ্রিজ বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের বর্তমান কমিটি বিলুপ্ত করে জুয়েলারি শিল্পকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন সংগঠনের সাবেক ও বর্তমান কমিটি এবং কিছু সাধারণ সদস্য। রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে সম্মেলনে এই আহ্বান জানান তারা। অভিযোগ করেন বর্তমান প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভি সংগঠনটি জিম্মি করে রেখেছেন, তিনি নির্বাচিত নন। কয়েক বছর ধরে স্বঘোষিত প্রেসিডেন্ট বাজুসে সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব কায়েম করেছেন। তারা জানান আনভিরের বিরুদ্ধে কোনো ব্যবসায়ী কথা বললেই তাকে নানাভাবে হুমকি, ধমকি ও হেনস্থা করা হয়। তাই এই কমিটি বিলুপ্ত করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান স্বর্ণ ব্যবসায়ীরা। এর আগে হট্টগোল তৈরি হয়, কিছুক্ষণ বন্ধ থাকে সংবাদ সম্মেলন। জুয়েলারি সমিতি 3টে বছর হয়েছে, কোনো সাধারণ জুয়েলারে কোনো স্বার্থ সংরক্ষণের জন্য না। এই সমিতিটা হয়েছে শুধুমাত্র বসুন্ধরা গোল্ড রিফাইনারি প্রতিষ্ঠার জন্যে। যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বলে ফেলা হচ্ছে মেরে ফেলা হবে তোমাকে, বলে ফেলা হচ্ছে যে তোমাকে হলো গুম করে ফেলা হবে, বলে ফেলা হচ্ছে তোমার দোকান লুট হয়ে যাবে, বলে ফেলা হচ্ছে তোমার বাসা লুট করে ফেলা হবে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে বাঁচাবেন। টোটাল বসুন্ধরা গ্রুপ আমাকে হুমকি দিচ্ছে। নরসিংদীতে অধিক মুনাফার লোভ দেখিয়ে এলাকাবাসীর 40 কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে এক দম্পতি। দুপুরে জেলার মনোহরদীর জঙ্গভান্ডা গ্রামে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন স্থানীয়রা। লিখিত বক্তব্যে বলা হয়, বাদল সরকার ও তার স্ত্রী অরিন রহমান ব্যবসার নামে গ্রামবাসীর কাছ থেকে প্রায় 40 কোটি টাকা হাতিয়ে নেয়। পরে টাকা চাইলে মামলার হুমকি দেয় তারা। ভুক্তভোগী একজনকে মিথ্যা মামলা দিয়ে পুলিশেও দেওয়া হয়েছিল। টাকার শোকে 4 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। চঙ্গভাঙ্গা এলাকার ও আশেপাশের মানুষের কাছ থেকে 35 থেকে 40 কোটি টাকা নিয়ে স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে তিনি আমাদের সকলকে না জানিয়ে আত্মগোপনে চলে যায়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবার অনুষ্ঠিত হলো AHZ এর প্রি ডিপার্চার ইভেন্ট। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের একটি জনপ্রিয় প্রতিষ্ঠান AHZ। হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন AHZ এর চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম, ঢাকা উত্তরের রিজিওনাল ম্যানেজার ওয়াহিদ জামান এবং মার্কেটিং ম্যানেজার মাহফুজ কুশল। এছাড়াও ঢাকার বিভিন্ন ব্রাঞ্চের অন্যান্য ম্যানেজার সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলেন, এই প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী স্কলারশিপ পেয়েছে, যারা 10,000 পাউন্ড থেকে 28,000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পেয়েছে। মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেন। এছাড়া বন্যা কবলিতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে নিয়োজিত থাকা কোস্টগার্ড সদস্যদের দিক নির্দেশনা দেন। আন্তরিকতার সাথে দুর্গতদের পাশে থাকতে কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক।
বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ পুনর্গঠন করা হবে। বর্তমান সরকার দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চায়। সকল উপদেষ্টা তাদের সম্পদের হিসাব জমা দেবেন। কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজলুল কবির খান। বিকেলে পেট্রো বাংলায় সভা শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে প্ল্যান্ট করা হয়েছে, তবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। জ্বালানির ব্যবস্থা না করে বিদ্যুৎ ক্ষেত্র তৈরির প্রকল্প এই সরকার নেবে না। এখন দাবিদার মৌসুম শুরু হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই সরকার বানের জলে ভেসে আসা সরকার নয়, ছাত্র জনতার সাথে আছে। 16 বছরের বৈষম্য 20 দিনে দূর করা সম্ভব নয়। রেমিটেন্স বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা সচেতন না হলে এখন অফিস আক্রমণ হচ্ছে, পরে বাড়িতে আক্রমণ হবে। সামনে ওই যে বললাম যে ওই যে কি বলে চেনা মুখ দিয়ে আর কিন্তু আমরা প্রকল্পই করবো না। এবং এই যে বললাম যে এই যে অর্থহীন প্রকল্প, এই যে কি বলে যে জ্বালানির ব্যবস্থা না করে বিদ্যুৎ নির্মাণ কেন্দ্র তৈরি করা, এই জাতীয় না। তো ওই জন্য ওই যে খালি একটা ডিপিপি সংখ্যা এগুলো নিয়ে করবেন না। আপনার ওই যে ফান্ডামেন্টাল যে আপনি আমি যে এই প্রকল্পটা গ্রহণ করতেছি, এই প্রকল্পটা দিয়ে আমি মানুষের কী লাভ হবে এবং এটা কিভাবে আমি নিশ্চিত করবো সেটা আপনাকে দেখতে হবে। সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নিহত হন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইসাক আলী খান পান্না। মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে দেশটির মেঘালয় রাজ্য সরকার। যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন গৌহাটিস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী কমিশনার রুহুল আমিন। তিনি জানান, মেঘালয় রাজ্য সরকার একটি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে, যার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টটি ইসাক আলী খান পান্নার বলে জানান তিনি। এছাড়া পান্নার নিকটাত্মীয় দুজন আজ মেঘালয় রাজ্যের উমকিয়াম থানায় গেলে সেখানে পেট্রোল পুলিশের মাধ্যমে নিশ্চিত হন মরদেহ উদ্ধারের বিষয়টি। এ সময় তার হাতে থাকা ঘড়ি ও পাসপোর্ট দেখানো হয় তাদের। মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে খুন জখমের হুমকির ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ 163 জনের বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে খুন জখমের হুমকির ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ 163 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে রাশিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী বাদী হয়ে মামলাটি করেন। আসামি করা হয়েছে ফরহাদ হোসেন সহ তার ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু, ভাই সরফরাজ হোসেন মৃদুল, সহযোগী আমম হোসেন সহ আরও অনেকে। মামলার বিবরণে বলা হয়, 5 আগস্ট ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সময় শহরের বড়বাজার, কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা বিভিন্ন হুমকি দেয়। এতে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। জরিমানা 16 লাখ টাকা পরিশোধ করেছেন অনুমোদনহীন কোমল পানীয় ব্লু বাজারজাতকারী ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাই। সকালে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর রাফসানকে 16 লাখ টাকা জরিমানা করেন। 7 দিনের মধ্যে বাজার থেকে ব্লু এর সকল পণ্য সরিয়ে ফেলার নির্দেশ দেন। একই সাথে জামিন দেওয়া হয় রাফসানকে। এর আগে গত 24 এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এজন্য ওই সময় 30,000 টাকা জরিমানা করা হয়। গত বছরের 7 ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে 2 ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। বিজেপির হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে আবার উত্তাল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান। বুধবার রাজ্য জুড়ে ডাক দেয়া বাংলা বন্ধ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় বিরোধীরা। এ সময় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনের নামে সহিংসতা করছে বিজেপি। এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।